এই নিয়ে শুধুমাত্র সময় টিভিতে 40 থেকে 50 বারের মতো নিউজ এসেছে, করোনা ভ্যাকসিনের সফলতা পাওয়া গেছে। অন্যান্য চ্যানেল বাদই দিলাম। আসলে এই নিউজগুলো কতটুকু সত্য? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কি আসলেই ভ্যাকসিন তৈরি করে ফেলেছে? আর ভ্যাকসিন তৈরি করতে এত সময় কেন লাগতেছে? বাংলাদেশে এই ভ্যাকসিন কবে আসবে? এর দাম কি রকম হতে পারে? সব প্রশ্নের উত্তর সঠিক তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে জানাবো আমি রিসাতুল ইসলাম। চলুন শুরু করা যাক। প্রথমে আসি ভ্যাকসিন বা টিকা কি। মানুষের শরীরে কোনো জীবাণু প্রবেশ করলে সেটিকে প্রতিরোধ করার জন্য শরীরে কৃত্রিমভাবে যেটি প্রয়োগ করা হয় সেটি হচ্ছে ভ্যাকসিন। পৃথিবীতে স্মল পক্স, হাম, ধনুষ্টঙ্কা সহ প্রায় 25টি রোগের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। WHO এর মতে ভ্যাকসিনের মাধ্যমে এই রোগগুলো সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। 1980 সালে সমগ্র পৃথিবীকে স্মল পক্স মুক্ত ঘোষণা করা হয়, যেটিকে চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটি অর্জন হিসাবে ধরা হয়। এ সব কিছু সম্ভব হয়েছে ভ্যাকসিনের কারণেই। তারপর আসি ভ্যাকসিন কিভাবে কাজ করে। প্রত্যেকটা জীবাণুর দুইটা অংশ থাকে। একটা হচ্ছে রোগ সৃষ্টিকারী অংশ, যেটাকে বলা হয় প্যাথোজেনেসিটি। আরেকটি হচ্ছে রোগের বিরুদ্ধে কাজ করা বা অ্যান্টিবডি তৈরি করা। ভ্যাকসিন তৈরির সময় মূলত জীবাণুর রোগ সৃষ্টিকারী অংশটাকে নষ্ট করে ফেলা হয়। সোজা বাংলায় রোগ সৃষ্টি করতে পারে না এরকম জীবাণু মানব শরীরে প্রবেশ করানো হয়। ফলে ওই জীবাণু কোনো রোগের সৃষ্টি না করে উল্টো রোগের বিরুদ্ধে কাজ করা শুরু করে। আর ভ্যাকসিনের আরেকটি সুবিধা হচ্ছে এটি মেমোরি সেল তৈরি করতে পারে, যার মাধ্যমে পরবর্তীতেও এই একই জীবাণু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটি খুব তাড়াতাড়ি শনাক্ত করতে পারে এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে। ভ্যাকসিন সাধারণত দুই রকমের হয়ে থাকে। একটি হচ্ছে অ্যাক্টিভ, আরেকটি হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভের ক্ষেত্রে রোগ হওয়ার আগেই শরীরের মধ্যে দেওয়া হয়, আর প্যাসিভের ক্ষেত্রে রোগ হওয়ার পরে ভ্যাকসিন প্রবেশ করানো হয়। এবার মূল আলোচনায় আসা যাক। আচ্ছা, ভ্যাকসিন বানাতে এত সময় কেন লাগে? আর করোনা ভাইরাসের সাথে অন্যান্য ভ্যাকসিনের পার্থক্য কোন জায়গায়? নর্মালি ভ্যাকসিন তৈরিতে 10 থেকে 15 বছর সময় লাগে, তাও যদি সঠিক পথে আগানো হয়। এইচআইভি ভাইরাসের ভ্যাকসিনের জন্য বিজ্ঞানীরা প্রায় 40 বছর লেগে আছে, এখনো কোনো সফলতা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে 2030 সালের দিকে আসবে। আর সবচেয়ে দ্রুত ভ্যাকসিন তৈরির রেকর্ড হচ্ছে মামস ভ্যাকসিন, যেটিতে সময় লেগেছিল 5 বছর। ভ্যাকসিন তৈরিতে এত সময় কেন লাগে সেটি জানতে হলে আমাদের জানতে হবে ভ্যাকসিন তৈরির ধাপগুলো সম্পর্কে। চলুন গল্পের মতো করে ধাপগুলো বোঝানো যায়। প্রথমে একটি ভাইরাসের জন্য ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরি করা হয়, অর্থাৎ এগুলো ভ্যাকসিন না, তো এগুলো ভ্যাকসিন পদপ্রার্থী। কয়েকটি ধাপে এগুলো পরীক্ষা করা হবে। যদি সবগুলো ধাপ অতিক্রম করতে পারে তবেই এগুলো ভ্যাকসিন হিসাবে গণ্য হবে। এই ক্যান্ডিডেট ভ্যাকসিনগুলো মূলত থিওরিটিক্যালি কাজ করবে বলে প্রমাণিত হয়। থিওরিটিক্যালি কাজ করলেও এগুলো প্র্যাকটিক্যালি কাজ নাও করতে পারে, সেজন্য কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। ভ্যাকসিন তৈরির জন্য মূলত 4টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপ হচ্ছে রিসার্চ বা গবেষণা। এই ধাপে মূলত ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরি করা হয়। প্রথমে যে ভাইরাসটির ভ্যাকসিন তৈরি করা হবে সেই ভাইরাসটির জিনোম সিকোয়েন্স থেকে শুরু করে সব ধরনের গবেষণা করা হয়। এটির জন্য সাধারণত 2 বছর সময় লাগে। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে চীনের বিজ্ঞানীরা 12 জানুয়ারি জিনোম সিকোয়েন্স পাবলিশ করে দেয়, অর্থাৎ রোগীকে আইসোলেশনে নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই। এটি সম্ভব হয়েছে করোনা ভাইরাসের সাথে মার্স এবং সার্স ভাইরাসের প্রায় 80% মিল আছে। তাই গবেষণার ধাপটি 2 বছরের জায়গায় মাত্র কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। এবার ক্যান্ডিডেট ভ্যাকসিনগুলোকে 2 নাম্বার ধাপে যেতে হবে, সেটি হচ্ছে ট্রায়াল স্টেজ। এই ধাপে মূলত 3টি পরীক্ষা করা হয়, আর এই ধাপগুলো অতিক্রম করতে কমপক্ষে 4 বছর সময় লাগে। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে এটিকেও কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ করবে বলে জানানো হয়েছে। ট্রায়াল স্টেজের প্রথমে এনিমেল টেস্টিং করা হয়, যেখানে মধ্যে খরগোশ এবং ইঁদুরকে ক্যান্ডিডেট ভ্যাকসিন প্রয়োগ করা হয় এবং দেখা হয় ইঁদুর এবং খরগোশের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যদি ইঁদুর এবং খরগোশের শরীরে তেমন কোনো ক্ষতি না করে থাকে তাহলে এনিমেল টেস্টিং এ পাস করবে। এনিমেল টেস্টিং পাস করার পরেই হিউম্যান টেস্টিং এর জন্য আবেদন করতে পারবে। এনিমেল টেস্টিং পাস করার পরেই প্রথমে অল্প সংখ্যক মানুষের মধ্যে এই ক্যান্ডিডেট ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তারপরে দ্বিতীয় ধাপের পরীক্ষার মধ্যে প্রায় 1000 জনের মতো মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়।
এই মানুষগুলোর মধ্যে কোনো ধরনের ক্ষতি হচ্ছে কিনা কিংবা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এ সব কিছু বিশ্লেষণ করা হয়। 1000 জন মানুষের মধ্যে যদি ভ্যাকসিন কার্যকারিতা পায়, এমনকি যদি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা যায়, তারপরেই যায় তৃতীয় ধাপের পরীক্ষায়। তৃতীয় ধাপের পরীক্ষায় প্রায় 10 থেকে 12,000 লোকের ওপর চালানো হয়। এই ভ্যাকসিনটি 10 থেকে 12,000 লোকের মধ্যে প্রয়োগ করার পরে আবারও একইভাবে দেখা হয় এটি কার্যকর কিনা। এভাবে ট্রায়াল স্টেজ সম্পূর্ণ করা হয়। কিছুদিন আগে বাংলাদেশের গ্লোব বায়োটেকের ভ্যাকসিনের যে কথা শুনেছিলেন, সেটি মূলত অ্যানিমেল টেস্টিংয়ে সফল হয়েছিল। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে করোনা ভাইরাসের ভ্যাকসিন এই ধাপগুলো অতিক্রম করতে এই বছরের সেপ্টেম্বর কিংবা 2021 সালের শুরুতে বা 2022 সালও সময় নিতে পারে। রিসার্চ এবং ট্রায়ালের পরের ধাপ হচ্ছে প্রোডাকশন। ট্রায়াল শেষ হলে এটি নিশ্চিত হবে যে ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর। এবার এটির প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিং করতে হবে। তবে এই ম্যানুফ্যাকচারিং করার ক্ষেত্রে এমনভাবে ম্যানুফ্যাকচারিং করতে হবে যা পূর্বে কখনো করা হয়নি। কারণ বর্তমানে যে সকল ভ্যাকসিন ফ্যাক্টরিগুলো আছে, সেগুলো প্রত্যেকটাই এক একটা ভ্যাকসিনের জন্য স্পেশালভাবে তৈরি করা। অর্থাৎ পূর্বের কোনো ফ্যাক্টরিতে চাইলেও করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রোডাকশন করা সম্ভব হবে না। প্রতিটি ভ্যাকসিন তৈরির জন্যই দরকার হয় স্পেশাল ইকুইপমেন্টের। এরকম স্পেশালাইজড ফ্যাক্টরি তৈরি করার জন্য সময় লাগে প্রায় 5 বছর। এমন বিপুল সংখ্যক অর্থের প্রয়োজন হয়। তবে সুখবর হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীরা আশাবাদী হওয়ায় এবং বিল গেটস থেকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা পাওয়ায় বর্তমানে করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রোডাকশন এখনই শুরু হয়ে গিয়েছে। তবে আরেকটি ব্যাপার হচ্ছে এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য দরকার হয় গ্লাস ভায়ালসের। যেহেতু করোনা ভাইরাসের ভ্যাকসিন অনেক বিপুল পরিমাণে প্রোডাকশন করতে হবে, সেজন্য গ্লাস ভায়ালসের সংকটও দেখা দিয়েছে। পরে আসি সর্বশেষ ধাপ, ডিস্ট্রিবিউশন। সবগুলো ধাপ অতিক্রম করার পরে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হবে এই ধাপে এসে। মনে করেন বাংলাদেশকে 15 লাখ ভ্যাকসিন দেওয়া হলো। এখন সরকার এই ভ্যাকসিনগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন করবে? এগুলো কি ধনীদেরকে দিবে, না দরিদ্রদেরকে দিবে, না মধ্যবিত্তদের দিবে? এই ক্ষেত্রে একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারে, যেমনটা আমরা মাস্ক এবং পিপিইর ক্ষেত্রে দেখেছি। এতক্ষণে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি যে একটি ভ্যাকসিন তৈরি করতে কেন এত সময় লাগে, আর এখন আমরা এই ধাপগুলো সম্পর্কে জানলেই বুঝতে পারবো কোন ভ্যাকসিন কতটুকু এগিয়ে আছে। আচ্ছা, এবার আসি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কি আসলে ভ্যাকসিন তৈরি করে ফেলেছে? এই ধাপগুলোর আলোকে দেখা যাক এই ভ্যাকসিনটি কতটুকু সফল হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মূলত ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরি করেছে এবং এই ভ্যাকসিনটি অন্য সকল ক্যান্ডিডেট ভ্যাকসিন থেকে এগিয়ে আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনটি মূলত অ্যানিমেল টেস্টিং এ সফল হয়েছে এবং দ্বিতীয় পরীক্ষায় 1077 জন মানুষের ওপর এই ভ্যাকসিনটি প্রয়োগ করেও সফলতা পাওয়া গিয়েছে। এখন বাকি আছে 3 নাম্বার পরীক্ষা। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে যে তারা যুক্তরাজ্য এবং ব্রাজিলে গিয়ে প্রায় 10,000 মানুষের ওপর এই পরীক্ষা চালাবেন। এই তৃতীয় পরীক্ষাতেও যদি কার্যকারিতা পাওয়া যায় তবেই এটি ভ্যাকসিন হবে। অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনটি সর্বোপরি কার্যকারিতা পাওয়া গেলেই তারপরেই সব দিকে ছড়িয়ে দেওয়া হবে। এবার আসি বাংলাদেশে কবে আসবে এই ভ্যাকসিন। এটি আসলে বলা সম্ভব না। কিছু খবরে বলা হচ্ছে যে সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে আসতে পারে। এটি মূলত পূর্বানুমান ছাড়া কিছুই না, কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাই এই ব্যাপারে নিশ্চিত নয়। তবে সর্বপ্রথম এই ভ্যাকসিনগুলো যে উন্নত রাষ্ট্রের হাতেই যাবে সেটি অনুমান করা যাচ্ছে। তারপর আসি দাম কত পড়বে এই ভ্যাকসিনের। সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা অ্যাস্ট্রাজেনেকা নামক একটি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে তারা শুধুমাত্র ভ্যাকসিনটির খরচ নিয়ে লাভ ছাড়া ভ্যাকসিনটি ছড়িয়ে দিবে। আরেকটি খবরে পাওয়া গেছে এই ভ্যাকসিনের মূল্য 1 কাপ কফির দামের সমান হবে। পরিশেষে এটাই বলবো, করোনা ভাইরাস যেহেতু পুরো পৃথিবীর টনক নেড়ে দিয়েছে, সেহেতু এটির প্রতি আলাদাভাবে জোর দেওয়া হচ্ছে। তাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভ্যাকসিনের প্রতি আশাবাদী হয়ে অলরেডি প্রোডাকশন শুরু করে দিয়েছে। আর প্রথম প্রোডাকশনে প্রায় 2 বিলিয়ন ভ্যাকসিন তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে 1 বিলিয়ন রাখা হবে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোর জন্য। সুতরাং এটি বাংলাদেশে শীঘ্রই আসার আশঙ্কা রয়েছে। আরেকটি কথা হচ্ছে, একটি ভ্যাকসিন সার্বিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য 2টি শর্ত মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটি নিরাপদ কিনা, এমনকি দ্বিতীয় শর্ত হচ্ছে এটি কার্যকর কিনা। অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিনটি অলরেডি নিরাপদ, এটি প্রমাণিত হয়ে গেছে।
তৃতীয় ট্রায়ালে এটি কার্যকারিতা প্রমাণ করা হবে। যদি ভ্যাকসিনটি কার্যকারিতাও প্রমাণিত হয় তাহলেই এটি সার্বিকভাবে গ্রহণযোগ্যতা পাবে। তবে এরকম দ্রুত ভ্যাকসিন তৈরির ক্ষতিকর দিকও আছে। 1950 সালে পোলিও ভ্যাকসিন মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ করে ফেলা হয়। তারপরে ওই ভ্যাকসিন প্রয়োগ করার ফলে প্রায় 11 জন শিশুর মৃত্যু ঘটে। 2015 সালেও অনেকগুলো শিশুর মৃত্যু হয় ভ্যাকসিনের ক্ষতিকর প্রভাবের কারণে। তাহলে এটাই বলা যায় তাড়াতাড়ি অ্যাপ্রুভ করাটা কিন্তু ভালো কিছু বয়ে আনবে না। তাই আমরা সবাই চাই যাতে দেরিতে হলেও একটি নিরাপদ এবং কার্যকরী ভ্যাকসিনই অ্যাপ্রুভ করা হয়। তো এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।